আজকে আমি দি অ্যাডভেঞ্চারাস ক্লাউনের টেক্সচুয়াল অ্যাক্টিভিটিগুলো নিয়ে এই ভিডিওয়ে আলোচনা করব। তো প্রথমেই হচ্ছে অ্যাক্টিভিটি 1। রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। তলায় কিছু সেন্টেন্স দেওয়া আছে এবং প্রত্যেকটি সেন্টেন্সের পাশে একটি করে বক্স রয়েছে। আমাদের কি করতে হবে? গল্প অনুযায়ী, এখানে এলোমেলোভাবে দেওয়া আছে, গল্প অনুযায়ী ঘটনাগুলোকে সাজাতে হবে এবং সেই অনুযায়ী এই পাশের যে বক্সগুলো আছে সেই বক্সে নাম্বারিং করতে হবে। তাহলে আগে আমি একটু দেখে নিই যে 6টা সেন্টেন্সে কি বলছে। নাম্বার 1, টাফি জাম্পড অ্যাট দ্য রেঞ্জ। টাফি লাফিয়ে ঘোড়ার লাগাম ধরে ফেলল। নাম্বার 2, দ্য টয় ক্লাউন ওয়ান্টেড টু বি আ হিরো। টয় ক্লাউন হিরো হতে চাইতো। নাম্বার 3, the farmer was terribly angry. Farmer ভীষণ রেগে গেল। Number 4, there was a grand race between two wooden horses and carts driven by wooden farmers. তাহলে দুটো কাঠের ঘোড়ার গাড়ির মধ্যে একটা দুর্দান্ত রেস হওয়ার কথা ছিল সেদিন। Number 5, he found the little corner of the toy shelf to be dull. টয় শেলফের যে ছোট কর্নারটা তার খুব একঘেয়ে লাগতো। আর নাম্বার 6 হচ্ছে দ্য কার্ট টার্নড ওভার, গাড়িটা উল্টে গেল। তাহলে বোঝাই যাচ্ছে যেভাবে এখানে দেওয়া আছে এটা প্রপার অর্ডারে নেই, এলোমেলো ভাবে আছে। তো সেটাকে আমাদের সাজাতে হবে এবং 1, 2 করে পাশে নাম্বারিং করতে হবে। তাহলে গল্প অনুযায়ী যেটা প্রথম ছিল সেটা কি না, নাম্বার 2 এ যেটা আছে, দ্য টয় ক্লাউন ওয়ান্টেড টু বি আ হিরো। টয় ক্লাউন একজন হিরো হতে চাইতো। তাহলে এর পাশে 1। নেক্সট যেটা ছিল সেটা হচ্ছে নাম্বার 5, হি ফাউন্ড দ্য লিটল কর্নার অফ দ্য টয় শেলফ টু বি ডাল। কেন হিরো হতে চাইতো না, তার ওই টয় শেলফের যে কর্নারটা সেটা তার খুব ডাল মনে হতো। নেক্সট কোনটা? নাম্বার 4, সেদিনকে একটা রেস হওয়ার কথা ছিল, তাহলে এটা হলো 3। নেক্সট হচ্ছে নাম্বার 1, টাফি জাম্পড অ্যাট দ্য রেঞ্জ। তাহলে টাফি লাফিয়ে ঘোড়ার লাগাম ধরে ফেললো, এটা 4। নেক্সট নাম্বার 6, দ্য কার্ট টার্নড ওভার। যেই ও লাগামটা ধরে ফেললো তারপরে কি হলো, গাড়িটা উল্টে গেল। তাহলে এটার পাশে 5। আর লাস্ট যেটা হলো সেটা হচ্ছে নাম্বার 3, দ্য ফার্মার ওয়াজ টেরিবলি অ্যাংরি। অর্থাৎ গাড়িটা উল্টে যাওয়ায় ফার্মার প্রচন্ড রেগে গেল। তাহলে এইটার পাশে হচ্ছে 6। তাহলে এইভাবে নাম্বারিং করতে হবে, গল্প অনুযায়ী সাজিয়ে পরপর ঘটনাগুলোকে 1, 2, 3, 4 করে নাম্বারিং করতে হবে। তাহলে পুরো নাম্বারিংটা হলো 4, 1, 6, 3, 2, 5। নেক্সট অ্যাক্টিভিটি 2, fill in the blanks with words given in the help box. তলার হেল্প বক্সে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেই ওয়ার্ডগুলো নিয়ে fill in the blanks করতে হবে বা শূন্যস্থান পূরণ করতে হবে। There is one extra word, একটা এক্সট্রা ওয়ার্ড আছে, অর্থাৎ গ্যাপ আছে 4টে আর ওয়ার্ড আছে 5টা, তার মানে একটা ওয়ার্ড ইউজ হবে না। কি আছে দেখা যাক। টাফি দ্য টয় ক্লাউন লিভড ইন আ ড্যাশ। হি উইশড টু ডু সামথিং ড্যাশ। হিজ ফ্রেন্ড টিমোথি ফেল্ট দ্যাট দ্য ক্লাউন অলওয়েজ ড্যাশ, বাট টাফি থট দ্যাট দ্য অ্যাডভেঞ্চার্স ওয়ার অলওয়েজ ড্যাশ। এই হচ্ছে ছোট্ট প্যাসেজ দেওয়া রয়েছে। আর ওয়ার্ড যেগুলো আছে, প্রথম ওয়ার্ড যেটা রয়েছে হেল্প বক্সে, এক্সাইটিং রোমাঞ্চকর। গ্রাম্বলড মানে কি, অভিযোগ করত, খুঁতখুত করত। নোবেল মহৎ। টয় শপ মানে হচ্ছে খেলনার দোকান, আর ডাল মানে হচ্ছে একঘেয়ে বা বোরিং। তাহলে এই ওয়ার্ডগুলো এখানে প্রপার জায়গায় বসাতে হবে। তাহলে এইবার দেখা যাক। টাফি দ্য টয় ক্লাউন লিভড ইন আ। টাফি টয় ক্লাউন যে, সে বাস করতো কোথায় না, টয় শপে। তাহলে আমরা হেল্প বক্স থেকে টয় শপ ওয়ার্ডটা নিয়ে ওইখানে বসিয়ে দিলাম। হি উইশড টু ডু সামথিং ড্যাশ। সে কিছু একটা মহৎ কাজ করতে চাইতো। তাহলে মহৎ ইংলিশ নোবেল। তাহলে এখানে আনসারে কি হচ্ছে, আনসারের জায়গায় বসানো হলো নোবেল। হি উইশড টু ডু সামথিং নোবেল। হিজ ফ্রেন্ড টিমোথি ফেল্ট দ্যাট দ্য ক্লাউন অলওয়েজ ড্যাশ। তার বন্ধু টিমোথি, তার সবসময় মনে হতো যে ওই ক্লাউনটা সবসময় সবকিছুর প্রতি অভিযোগ করত। তাহলে অভিযোগ করত, আনসার হচ্ছে গ্রাম্বলড।
নেক্সট, বাট টাফি থট দ্যাট দ্য অ্যাডভেঞ্চার্স ওয়্যার অলওয়েজ ড্যাশ। কিন্তু টাফি ভাবতো যে অ্যাডভেঞ্চার সবসময় কি রোমাঞ্চকর। তাহলে রোমাঞ্চকর ইংলিশ এক্সাইটিং। তাহলে আনসারটা হলো এক্সাইটিং। তাহলে ওই ডাল যে শব্দটা রয়েছে ওটা আনইউজড রয়ে গেল, ওটা ব্যবহার হলো না। নেক্সট, অ্যাক্টিভিটি 3, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন। তলার প্রশ্নটির উত্তর লেখো। প্রশ্নের আগে প্রথমে গল্প থেকে একটা ছোট্ট অংশ তুলে দেওয়া হয়েছে, ছোট্ট একটা লাইন, অ্যাডভেঞ্চার্স আর অলওয়েজ এক্সাইটিং। অ্যাডভেঞ্চার সবসময় রোমাঞ্চকর। যেহেতু এটা গল্প থেকে তুলে নেওয়া হয়েছে সেই জন্য এই অংশটাকে ডাবল ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়েছে। এর মানেই হচ্ছে এটা গল্পের লাইন। এইবার এই লাইন থেকে প্রশ্ন করা হচ্ছে। প্রশ্নটা কি? হোয়াই ডু ইউ থিঙ্ক টাফি সেড সো? তোমার কি মনে হয় টাফি এরকম বলেছিল কেন? তাহলে আনসারটা হচ্ছে টাফি থট that his little corner on the toy shelf was very dull and boring. টাফির মনে হতো যে টয় শেলফের তার ওই ছোট্ট কর্নারটা ছিল ভীষণ বোরিং, একঘেয়ে। To get rid of the boredom, he wanted to do something adventurous. এবং এই একঘেয়েমি থেকে নিষ্কৃতি পেতে বা রেহাই পেতে সে চাইতো কিছু অ্যাডভেঞ্চারাস কাজ করতে। I think that is why টাফি said so. আর আমার মনে হয় এই কারণে টাফি এই কথা বলেছিল। নেক্সট, অ্যাক্টিভিটি 4, write T for true and F for false statements in the given boxes. তলার কিছু স্টেটমেন্ট আছে, সেগুলো ঠিক হলে তার পাশে টি লিখতে হবে, ভুল হলে তার পাশের বক্সে এফ লিখতে হবে। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইয়োর আনসার্স। এবং প্রত্যেকটি উত্তরের জন্য একটা করে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে গল্প থেকে। তাহলে প্রথম প্রশ্ন আছে যেটা, দ্য ফার্মার কল্ড দ্য টয় ক্লাউন সিলি। ফার্মার টয় ক্লাউনকে সিলি বা বোকা বলেছিল। হ্যাঁ, আমরা গল্পে দেখেছি যে যখন সেই লাগামটা টেনে ধরলো এবং গাড়িটা উল্টে গেল, সে রেসে হেরে গেল ফার্মার, তখন সে রেগে গিয়ে টয় ক্লাউন বা টাফিকে সিলি বলেছিল। তাহলে এটা ঠিক। তাহলে এর পাশের বক্সে লিখতে হবে টি। এবং যে জায়গাটা থেকে আমরা এই কথাটা জেনেছি যে হ্যাঁ ফার্মার টাফিকে সত্যি সিলি বলেছিল, জাস্ট সেই লাইনটা তুলে লিখে দিতে হবে। তাহলে লাইনটা কি? নাও দ্য আদার হর্স অ্যান্ড কার্ট উইল উইন, ইউ সিলি লিটল ক্লাউন। এইটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। নেক্সট, টাফি থ্রু অল দ্য ওয়াটার অ্যাট দ্য ফার্মার। টাফি সমস্ত জলটা ফার্মারের দিকে ছুড়ে দিল। আমরা গল্প পড়েছি, দেখেছি যে টাফি জলটা ছুড়ে দিয়েছিল সেই সেলার ডল, সে রান্না করছিল, আর ও জানলা দিয়ে ভিতরে সমস্ত জলটা ছুড়ে দিয়েছিল, ফার্মারের দিকে কিন্তু জল দেয়নি। তাহলে এটা কি? ভুল। তাহলে ভুল হলে পাশের বক্সে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট, তাহলে ওটাই লিখতে হবে যে গল্পের যে লাইনে আমরা দেখতে পাচ্ছি যে ও জলটা ভেতরে ফেলছে, ওই সেলার ডলে জানলা দিয়ে ভেতরে ফেলছে। তাহলে সেই লাইনটা কোনটা? না, হি ক্লাইম্বড দ্য ল্যাডার, সে মই দিয়ে উঠলো, অ্যান্ড থ্রিউ অল দ্য ওয়াটার ইন অ্যাট দ্য উইন্ডো, জানলা দিয়ে পুরো জলটা ভিতরে ফেলে দিল। নেক্সট কোয়েশ্চেন, দ্য সেলার ডল কুড নট কুক ইন পিস। সেলার ডল শান্তিতে রান্না করতে পারছিল না, ঠিকই তো। টাফি তো জল ঢেলে দিল, সে শান্তিতে রান্না করবে কি করে? তাহলে এটা ঠিক। তাহলে পাশের বক্সে টি। এবং সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে কান্ট আই কুক ইন পিস উইদাউট ইউ কামিং এন্ড থ্রোয়িং ওয়াটার অ্যাট মি। সেলার ডল বলছে যে আমি কি একটু শান্তিতে রান্নাও করতে পারবো না, তুমি এলে আর সবটাতে জল ঢেলে দিলে। নেক্সট কোয়েশ্চেন, 3 goldfish were swimming in a big bowl of water. জলের একটি বড় বাটিতে 3টে গোল্ডফিশ সাঁতার কাটছিল। ভুল। গল্পে আছে 2টো মাছ সাঁতার কাটছিল, তাহলে এটা ফলস, এফ। এবং সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে জাস্ট ওই লাইনটাই তুলে লিখতে হবে গল্প থেকে যেখানে বলা আছে যে 2টো মাছ ছিল। তাহলে সেই লাইনটা কোনটা? ইন ইট ওয়্যার সুইমিং 2 ফাইন গোল্ডফিশ। নেক্সট, অ্যাক্টিভিটি 5, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। তলায় কয়েকটি প্রশ্ন দেওয়া আছে, তার উত্তর লেখো। প্রথম প্রশ্ন, হোয়াট ডিড টাফি ডু ওয়েন হি গট আপসেট? টাফি কি করেছিল যখন সে খুব আপসেট হয়ে পড়েছিল, মন খারাপ হয়ে গিয়েছিল, তখন সে কি করেছিল? আনসার, টাফি ran আউট, টাফি দৌড়ে বেরিয়ে গিয়েছিল, অ্যান্ড স্যাট ডাউন ইন আ টয় ফার্ম, এবং একটা টয় ফার্মে গিয়ে সে বসেছিল, ওয়াইপিং হিজ টিয়ার্স, এবং তার চোখের জল মুছছিল, when he got upset, যখন সে আপসেট হয়ে পড়েছিল। তাহলে পুরো আনসারটা আমি ছোট ছোট করে বললাম,
তাহলে একভাবে বললে কি হবে, যে যখন টাফি আপসেট হয়ে পড়েছিল তখন সে কি করেছিল, দৌড়ে বেরিয়ে গিয়েছিল এবং একটা টয় ফার্মে বসে তার চোখের জল মুছছিল। নেক্সট কোয়েশ্চেন নাম্বার বি, হাউ ডিড দ্য টয় ক্লাউন পুট আউট দ্য ফায়ার? টয় ক্লাউন কিভাবে আগুন নিভিয়েছিল? আনসার, দ্য টয় ক্লাউন টাফি found a ladder and put it up against the wall of the doll's house. টয় ক্লাউন, যার নাম টাফি, সে একটা মই খুঁজে পেয়েছিল, ল্যাডার মানে মই, এবং সেটাকে সে ডলস হাউসের দেওয়ালে লাগিয়েছিল। দেন হি টুক আ বিগ বাকেট, তারপর সে একটা বড় বালতি নিয়েছিল, and filled it with water, এবং বালতিটা জল দিয়ে ভর্তি করে নিয়েছিল। হি ক্লাইম্বড দ্য ল্যাডার, তারপর সে মই দিয়ে উপরে উঠলো, and threw all the water in at the window, এবং জানলা দিয়ে সমস্ত জলটা ভিতরে ঢেলে দিয়েছিল। That is how the toy clown put out the fire. আর এভাবেই টয় ক্লাউন আগুন নিভিয়ে দিয়েছিল। যদিও আগুন লাগেনি, সেলার ডল রান্না করছিল। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন সি, why was the cellar doll angry? সেলার ডল রেগে গিয়েছিল কেন? আনসার, the cellar doll was angry because Tuffy spoiled the porridge that was being made by the cellar doll. সেলার ডল রেগে গিয়েছিল কারণ টাফি তার রান্নাটা পুরো নষ্ট করে দিয়েছিল জল ঢেলে, মানে একেবারেই জল ঢেলেই দিয়েছিল, এবং সেই কারণে যেটা ওই সেলার ডল রান্না করছিল সেটাতে জল ঢেলে নষ্ট করে দিয়েছিল বলে সেলার ডল রেগে গিয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট রিয়েল অ্যাডভেঞ্চার ডিড টাফি ফাইন্ড অ্যাট লাস্ট? শেষ পর্যন্ত কোন সত্যিকারের অ্যাডভেঞ্চার টাফি খুঁজে পেয়েছিল? আনসার, টাফি হার্ড আ ক্রাই অ্যান্ড লুকড অ্যারাউন্ড। টাফি একটা চিৎকারের শব্দ শুনেছিল এবং চারপাশে তাকিয়েছিল সেই শব্দ শুনে। হি স ইন আ বিগ বোল অফ ওয়াটার টু ফাইন্ড গোল্ড ফিশ ওয়্যার সুইমিং, এবং তারপর সে দেখতে পেয়েছিল যে একটা বড় জলের বাটিতে দুটো সুন্দর মাছ সাঁতার কাটছে। There was also a small doll, আর সেখানে একটা ছোট্ট পুতুলও ছিল। He thought that the doll was drowning, সে ভাবলো পুতুলটা বোধহয় ডুবে যাচ্ছে। And found a real adventure at last, এবং এটাকেই সে মনে করলো যে শেষ পর্যন্ত সে একটা সত্যিকারের অ্যাডভেঞ্চার খুঁজে পেয়েছে। নেক্সট অ্যাক্টিভিটি 6, fill in the chart with information from the text. তাহলে একটা কজ এফেক্টের চার্ট দেওয়া আছে, সেই চার্টটাকে আমাদের পূর্ণ করতে হবে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে। তাহলে কজ এফেক্ট মানে হচ্ছে, কজ হচ্ছে কারণ আর এফেক্ট হচ্ছে ফল। তাহলে কজে যেটা থাকবে সেটা একটা ঘটনা, তার ফলে কি হয়েছিল সেটা এফেক্টে লিখতে হবে, বা এফেক্টে যদি কোয়েশ্চেনটা দেওয়া থাকে তাহলে সেটা একটা ঘটনা, তার কারণ কি, সেই ঘটনার কারণ কি সেটা কজের দিকে লিখতে হবে। এইভাবে কজ এফেক্ট করতে হয়। তাহলে প্রথম যে কোয়েশ্চেনটা রয়েছে সেটা এফেক্টের দিকে রয়েছে। কি আছে? দ্য লিটল ডল বিগ্যান টু ক্রাই, ছোট পুতুলটা কাঁদতে শুরু করলো, এটা একটা ঘটনা। তাহলে কজে কি লিখতে হবে? এই ঘটনার কারণটা লিখতে হবে, অর্থাৎ পুতুলটা কেন কাঁদছিল সেটা লিখতে হবে। তাহলে কি হলো? আনসারটা হচ্ছে শি স্লিপড আউট, সে অর্থাৎ ওই ছোট পুতুলটা পিছলে গিয়েছিল, and fell onto the table banging her head, এবং পিছলে গিয়ে সে একটা টেবিলের ওপর পড়ে গিয়েছিল এবং তার মাথাটা ঠুকে গিয়েছিল, যার ফলে সে কাঁদছিল। নেক্সট কোয়েশ্চেন, কজ দেওয়া আছে দ্য লিটল ডল কমপ্লেইনড টু দ্য পুলিশম্যান অ্যাবাউট টাফি। লিটল ডল পুলিশের কাছে টাফির এগেইনস্টে কমপ্লেইন করেছিল, তাহলে এটা একটা ঘটনা। এফেক্টে কি লিখতে হবে? এই ঘটনার ফলে কি হয়েছিল এটা লিখতে হবে। কি হয়েছিল? দ্য পুলিশম্যান লকড টাফি ইন আ রুম ইন দ্য পুলিশ স্টেশন। তো পুলিশ কি করলো না, টাফিকে পুলিশ স্টেশনের একটি ঘরে তালাবন্ধ করে রেখে দিল। নেক্সট কোয়েশ্চেন, কজ দেওয়া রয়েছে টিমোথি ড্রপড দ্য কি টু দ্য ফ্লোর অফ দ্য রুম। টিমোথি ঘরের চাবিটা সেই ঘরের মেঝেতে ফেলে দিল, এটা হচ্ছে ঘটনা। এই ঘটনার ফলে কি হয়েছিল সেটা এফেক্টে লিখতে হবে। এফেক্টে তাহলে কি হচ্ছে? টাফি কুইকলি আনলকড দ্য ডোর অ্যান্ড র্যান অফ। টাফি তাড়াতাড়ি সেই চাবি দিয়ে দরজা খুলে দৌড়ে সেখান থেকে পালালো। নেক্সট কোয়েশ্চেন, এফেক্ট টাফি ডিসাইডেড নেভার টু লিভ দ্য টয় শেলফ এগেইন। টাফি ঠিক করলো যে সে আর কখনো টয় শেলফ ছেড়ে যাবে না।
এটা একটা ঘটনা, তাহলে কজে কি লিখতে হবে, এই ঘটনার কারণ লিখতে হবে, অর্থাৎ কেন সে এরকম একটা বিষয় ঠিক করলো। তাহলে কারণটা কি, টাফি at last realized that the corner of the shelf was really peaceful. টাফি শেষ পর্যন্ত বুঝতে পারলো যে এই টয় শেলফের কর্নারটা সত্যি খুব শান্তিপূর্ণ, অর্থাৎ এখানে থাকাই ভালো। এখান থেকে বেরিয়ে অ্যাডভেঞ্চারের খোঁজ করা মানেই কিন্তু যেছে বিপদ ডেকে আনা। তাহলে এইটা যখনই সে বুঝলো তখনই সে ঠিক করলো যে আর সে কখনো এই টয় শেলফের কর্নার ছেড়ে সে আর কখনো বেরোবে না। নেক্সট, অ্যাক্টিভিটি 7, আনসার দ্য ফলোইং কোয়েশ্চেনস ইন কমপ্লিট সেন্টেন্সেস। তলার প্রশ্নগুলির উত্তর লেখো পূর্ণ বাক্যে। প্রথম প্রশ্ন, why did Tuffy put the little net in the water? টাফি কেন জলে সেই ছোট জালটা ছুঁড়ে দিয়েছিল? আনসার, টাফি thought that the little doll was drowning. টাফি ভেবেছিল যে সেই ছোট পুতুলটা ডুবে যাচ্ছে জলে। To save her, তাকে বাঁচাতে, he put the little net in the water. সে ওই জালটা জলে ফেলেছিল, অর্থাৎ ছোট পুতুলটা সে ভাবছে যে ডুবে যাচ্ছে, তাকে বাঁচানোর জন্য জাল ফেলেছিল। নেক্সট, what made the little doll think that Tuffy was not a hero? এমন কি ঘটনা ঘটলো যে ঘটনায় লিটল ডলের মনে হলো যে টাফি হিরো নয়? আনসার, the little doll was swimming. লিটল ডল সাঁতার কাটছিল and having fun with the goldfish, এবং সেই মাছগুলোর সাথে মজা করছিল, আনন্দ করছিল। টাফি spoiled her fun when he brought her out with a net. টাফি তার এই সমস্ত আনন্দ একেবারে মাটি করে দিয়েছিল যখন সে জাল দিয়ে তাকে ওই জল থেকে বার করে এনেছিল। This made the little doll think that Tuffy was not a hero. এই ঘটনাতে লিটল ডলের মনে হয়েছিল যে টাফি হিরো নয়। নেক্সট কোয়েশ্চেন, how was Tuffy released from the police station? টাফি পুলিশ স্টেশন থেকে কিভাবে বেরিয়েছিল? টিমোথি, the toy puppy, gave the key and Tuffy quickly unlocked the door and ran off from the police station. টিমোথি, যে টয় পাপি, ছোট্ট কুকুর ছানা, সেও খেলনা, সে তাকে ওই ঘরের, টাফিকে ঘরের চাবি দিয়েছিল এবং টাফি তাড়াতাড়ি করে সেই চাবি দিয়ে ঘর খুলে সেই পুলিশ স্টেশন থেকে দৌড়ে পালিয়ে গিয়েছিল টিমোথির সাথে। নেক্সট কোয়েশ্চেন, why did Timothy blush? টিমোথি একেবারে লজ্জায় লাল হয়ে গিয়েছিল, কেন? When Tuffy was in real trouble, Timothy saved him. যখন টাফি সত্যিকারের বিপদে পড়েছিল টিমোথি তাকে বাঁচিয়েছিল। Hence, Tuffy called Timothy a real hero. আর সেই কারণে টাফি টিমোথিকে বলেছিল যে সেই সত্যিকারের হিরো। Hearing this, এই কথা শুনে, অর্থাৎ টাফির মুখে তার নিজের প্রশংসা শুনে টিমোথি ব্লাস্ট, টিমোথি লজ্জায় লাল হয়ে গিয়েছিল। নেক্সট অ্যাক্টিভিটি 8, fill in the blanks with the correct form of the given verbs in the brackets. তলায় কিছু সেন্টেন্স আছে, একটা করে গ্যাপ আছে এবং পাশে ব্র্যাকেটে একটা করে ভার্ব দেওয়া আছে। করতে হবে কি, সেই ভার্বগুলোর সঠিক ফর্ম ওই শূন্যস্থানে বসাতে হবে। প্রথম প্রশ্ন, ড্যাশ ইয়োর ওয়ার্ক নাও, পাশে রয়েছে ডু। ইয়োর ওয়ার্ক মানে তোমার কাজ, আর নাও মানে কি এখন, আর পাশে যে ভার্বটা দেওয়া আছে ডু, ডু মানে কি করা। তাহলে এই ওয়ার্ডগুলোর মানে মিলিয়ে পুরোটার মানে দাঁড়াচ্ছে কি, তোমার কাজ এখনই করো। তাহলে সেটাকে আমরা ইংলিশে কিভাবে বলবো, ডু ইয়োর ওয়ার্ক নাও। তাহলে গ্যাপে কি বসলো, ওই ডু যে ভার্বটা আছে আনচেঞ্জড, চেঞ্জ করার কোনো দরকার নেই, এটা একজনকে অর্ডার করা হচ্ছে, ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে ডুটা ডু হিসেবেই কিন্তু বসে যাবে। তাহলে আনসারটা কি হলো, ডু ইয়োর ওয়ার্ক নাও মানে তোমার কাজটি এখনই করো। নেক্সট, দ্য ডোর ড্যাশ ওপেনড, ব্র্যাকেটে রয়েছে বি। ডোর হচ্ছে দরজা, ওপেন মানে কি খোলা, খোলা আছে। আর বি ভার্ব, বি ভার্বের একটা জিনিস, এই বি ভার্ব থাকলে একটা জিনিস মনে রাখা দরকার, সেটা হচ্ছে যে বি ভার্ব সরাসরি বসে না, যেরকম ডুটা ডু হিসেবেই বসে গেল, বি কিন্তু ওভাবে বসে না। বি ভার্বের ফর্ম আছে। প্রেজেন্ট টেন্স আমি যদি নর্মালি ধরি, প্রেজেন্ট টেন্সের 3টে ফর্ম আছে বি ভার্বের, কি কি, am, is, are। আচ্ছা, আর পাস্ট টেন্সে বি ভার্বের 2টো
ফর্ম আছে, সেটা কি ওয়াজ ওয়্যার। তাহলে বি ভার্বের মোট 5টা ফর্ম হলো, প্রেজেন্টে 3টে, পাস্টে 2টো। প্রেজেন্টে হচ্ছে ইজ, এম, আর পাস্টে হচ্ছে ওয়াজ ওয়্যার। তাহলে এখানে ওই 5টার মধ্যে কি বসবে, তাহলে দেখা যাক। দ্য ডোর ড্যাশ ওপেন্ড, নয় আমরা বলতে পারি দরজা খোলা আছে। খোলা আছে বললে কি প্রেজেন্ট টেন্স। তাহলে বি ভার্বের প্রেজেন্টে 3টে ফর্ম ছিল, এম, ইজ, আর। এম তো আই এর সাথে বসে, এখানে বসবে না। আর আমরা জানি প্লুরাল নাম্বারের সাথে বসে। এখানে ডোর সিঙ্গুলারে আছে, তাহলে আরও বসবে না। তাহলে বাকি থাকলো কি প্রেজেন্টে ইজ। তাহলে যদি প্রেজেন্ট টেন্সে লিখতে হয় যে দরজাটি খোলা আছে, তাহলে আনসারটা হবে দ্য ডোর ইজ ওপেনড। এটা প্রেজেন্ট টেন্সে হলো। কিন্তু একইভাবে আমরা এটাও তো বলতে পারি যে দরজাটি খোলা ছিল। খোলা ছিল যখন বলছি তখন সেটা হয়ে যাচ্ছে পাস্ট টেন্স, অতীতকাল। সেক্ষেত্রে আমরা কি বসাবো, তাহলে পাস্টে আমাদের চিন্তা করতে হবে যে বি ভার্বের কি কি ফর্ম। 2টো ফর্ম হয়, ওয়াজ, ওয়্যার। আমরা জানি ওয়্যার প্লুরালের সাথে বসে, তাই তো। তাহলে বাকি থাকলো আর একটা, ওয়াজ। তাহলে এখানে যদি পাস্টে লিখতে হয় তাহলে আনসারটা কি হচ্ছে, দ্য ডোর ওয়াজ ওপেন্ড, দরজাটি খোলা ছিল। এখানে কিন্তু গ্রামাটিক্যালি যদি আমি দেখি, প্রেজেন্ট বা পাস্ট অর্থাৎ ইজ বা ওয়াজ যেটা লিখবে সেটাই ঠিক। যে কারণে আমি দুটোই, আমি স্ল্যাশ দিয়ে অর দিয়ে আমি দুটোই দিয়েছি। গ্রামাটিক্যালি দুটোই ঠিক, একটা পাস্ট টেন্সে হচ্ছে, একটা প্রেজেন্ট টেন্সে হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, ইউজুয়ালি, সাধারণত, পুলক ড্যাশ হিজ ওয়ার্ক ওয়েল। পুলক একজনের নাম, হিজ ওয়ার্ক মানে হচ্ছে তার কাজ, আর ওয়েল কি ভালো, ভালোভাবে। পাশে লেখা আছে ডু, অর্থাৎ ডু ভার্বের ফর্ম বসাতে হবে। এবার তাহলে পুরোটা মিলিয়ে দাঁড়াচ্ছে কি যে সাধারণত পুলক তার কাজ ভালোভাবেই করে। তো যখন আমরা কোনো কাজ সাধারণত সে সাধারণত বা নিয়মিত করে এরকম কোনো সেন্টেন্সে আমরা বলছি, তখন টেন্সটা হয়ে যায় কি অবশ্যই প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। ঠিক, এবার প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের একটা বিশেষ নিয়ম আছে যেটা অন্য কোনো টেন্সের ক্ষেত্রে খাটে না। সেটা কি, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের কোনো সেন্টেন্সের সাবজেক্ট, সাবজেক্ট কাকে বলে না, কোনো সেন্টেন্সে যে মূল কাজটা করছে সেই হচ্ছে সাবজেক্ট। তাহলে কি বললাম, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের কোনো সেন্টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে সেই সাবজেক্টের পরে যখন আমরা ভার্বটা বসাবো তখন সেই ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। ঠিক আছে, এবার যদি আমি এই উদাহরণটা দিয়ে বোঝাই তাহলে বিষয়টা আর একটু সোজা হবে। কিরকম, এই সেন্টেন্সটা সাবজেক্টকে কি বলেছি, সেন্টেন্সে যে মূল কাজটি করে সেই সাবজেক্ট। তাহলে এখানে বলছে কি পুলক সাধারণত ভালোই কাজ করে, তাহলে কাজটা কে করে, পুলক। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে পুলক। আশা করি এটাতে কোনো প্রবলেম নেই। এইবার কি বলেছি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। এবার দেখা যাক পুলক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কিনা। থার্ড পারসন কখন হয়, যে কোনো নাম থার্ড পারসনের আন্ডারে পড়ে। তাহলে পুলক যেহেতু একজনের নাম, তাহলে সেটা অবভিয়াসলি থার্ড পারসন হচ্ছে। আর সিঙ্গুলার নাম্বার কখন আমরা বলি, যখন একজনকে বোঝায়। তাহলে পুলক একটি ব্যক্তি, তাহলে সিঙ্গুলার নাম্বার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টেন্সটা হচ্ছে যেহেতু ইউজুয়ালি আছে, সাধারণত করে, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। সাবজেক্ট হচ্ছে পুলক এবং সেই সাবজেক্টটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এই সবকটা জিনিস যদি মিলে যায় তাহলে আমাদের কি করতে হবে, সাবজেক্টের পরে যখন আমরা ভার্ব বসাচ্ছি তার সাথে এস বা ইএস যোগ করতে হবে। তাহলে ডুটা যখন আমরা শূন্যস্থানে বসাবো তখন ডু হিসাবে বসালে হবে না, ডু এর সাথে ইএস যোগ করে ডাজ করে বসাতে হবে। তাহলে আনসারটা হবে কি, ইউজুয়ালি পুলক ডাজ হিজ ওয়ার্ক ওয়েল, সাধারণত পুলক তার কাজ ভালোভাবেই করে। নেক্সট কোয়েশ্চেন, আই ড্যাশ ওয়ার্কিং, আমি ওয়ার্কিং হচ্ছে কাজ করছি বা ওই একই কাজ করছিলাম, দুটোই হবে। পাশে সেই একই বি ভার্ব। তাহলে যদি প্রেজেন্টে বলতে হয় তাহলে আমি কাজ করছি, এখন করছি। আর যদি পাস্টে বলতে হয় তাহলে ওটা হয়ে যাবে কি, আমি কাজ করছিলাম আগে কোনো একটা সময়। তাহলে কি বলেছি, বি ভার্বের প্রেজেন্টে 3টে ফর্ম হয়, পাস্টে 2টো ফর্ম হয়, মোট 5টা। তাহলে প্রেজেন্টে কি কি ফর্ম হয়, এম, ইজ, আর। আমরা জানি আই এর সাথে একমাত্র এম বসে,
তাহলে যদি প্রেজেন্টে করতে হয়, আমি কাজ করছি, তাহলে আনসারটা কি হবে? আই অ্যাম ওয়ার্কিং। আর যদি পাস্টে করতে হয়, আমি কাজ করছিলাম, তাহলে পাস্টে বি ভার্বের দুটো ফর্ম, ওয়াজ, ওয়্যার। ওয়্যার তো প্লুরালের সাথে বসে, আমি বলছি, আমি, আই, এটা সিঙ্গুলার নাম্বার, তাহলে ওয়্যার বসবে না, তাহলে একটাই থাকলো ওয়াজ। তাহলে পাস্ট টেন্স, অর্থাৎ যদি এরকম বলতে হয় আমি কাজ করছিলাম, তাহলে আনসারটা হয়ে যাবে কি? আই ওয়াজ ওয়ার্কিং। এক্ষেত্রেও অ্যাম এবং ওয়াজ যেটা লিখবে সেটাই ঠিক গ্রামাটিক্যালি, সে কারণে আমি দুটোই অর দিয়ে দুটোই লিখে দিয়েছি। নেক্সট, অ্যাক্টিভিটি 9, মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। বাক্য গঠন করতে হবে তলার শব্দগুলি দিয়ে। কি কি আছে? ফিয়ার্সলি, বাম্প, ড্রাউনিং, ন্যাস্টি। ফিয়ার্সলি মানে হচ্ছে ভয়ঙ্কর ভাবে বা সাংঘাতিক ভাবে। তো এরকম যদি বলা যায় যে ভয়ঙ্কর ভাবে ঝড় হচ্ছে, তাহলে কি লিখবো? ঝড় ইংরেজি কি? স্টর্ম। তাহলে সাবজেক্ট হচ্ছে দ্য স্টর্ম, তাহলে প্রথমে লিখে দিলাম দ্য স্টর্ম। বইছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে ইজ ব্লোয়িং। বওয়া ইংরেজি হচ্ছে ব্লো, আর এখন বইছে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে, তাহলে ব্লো এর সাথে আইএনজি যোগ করতে হচ্ছে। তাহলে দ্য স্টর্ম ইজ ব্লোয়িং, ঝড় বইছে সাংঘাতিক ভাবে, ফিয়ার্সলি। নেক্সট, বাম্প। বাম্প মানে ঠুকে যাওয়া বা ঠুকে দেওয়া। হি ট্রাইড টু বাম্প হিজ হেড এগেইনস্ট দ্য ওয়াল। হি ট্রাইড, সে চেষ্টা করলো। ট্রাই মানে কি? চেষ্টা করা। তাহলে ট্রাইড হচ্ছে পাস্ট, তাহলে হি ট্রাইড মানে কি? সে চেষ্টা করলো। টু বাম্প, ঠুকে দিতে, হিজ হেড, তার মাথা, এগেইনস্ট দ্য ওয়াল, দেওয়ালে। তাহলে পুরোটার মানে কি দাঁড়ালো? সে চেষ্টা করলো দেওয়ালে তার মাথাটা ঠুকে দিতে। নেক্সট ওয়ার্ড, ড্রাউনিং। ড্রাউন মানে ডুবে যাওয়া। দ্য বয় ওয়াজ ড্রাউনিং ইন ডিপ ওয়াটার। ছেলেটি ডুবে যাচ্ছিল, ওয়াজ ড্রাউনিং, একটু আগেই বলেছি বি ভার্বের ফর্ম পাস্টে হয় ওয়াজ এবং ওয়্যার। তাহলে এখানে ওয়াজ আছে, তাহলে এটা পাস্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস। তাহলে দ্য বয় ওয়াজ ড্রাউনিং মানে কি দাঁড়াচ্ছে? ছেলেটি ডুবে যাচ্ছিল। কোথায়? ইন ডিপ ওয়াটার, গভীর জলে। নেক্সট ওয়ার্ড, ন্যাস্টি। ন্যাস্টি মানে হচ্ছে বিচ্ছিরি বা খুব খারাপ। তাহলে এরকম যদি বলা যায় যে ময়লার স্তূপ থেকে বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে, তাহলে কি লিখতে হবে? এ ন্যাস্টি স্মেল, একটি জঘন্য গন্ধ, ওয়াজ কামিং ফ্রম, আবারও পাস্ট কন্টিনিউয়াস, বেরোচ্ছিল। বেরোচ্ছিল কোথা থেকে? ফ্রম দ্য হিপ অফ গার্বেজ, আবর্জনার স্তূপ থেকে। তাহলে আবর্জনার স্তূপ থেকে একটি খুব বিচ্ছিরি গন্ধ বা স্মেল বেরোচ্ছিল। নেক্সট, অ্যাক্টিভিটি 10A, এবারে রাইটিং রয়েছে। টেক্সচুয়াল হলো, গ্রামার হলো, এবারে রাইটিং। কি বলছে? রাইট এ প্যারাগ্রাফ অন আ বোট জার্নি ইউজিং দ্য ফলোইং হিন্টস। একটি নৌকা যাত্রা সম্বন্ধে প্যারাগ্রাফ লিখতে হবে। তলার কিছু হিন্ট আছে, ওই হিন্ট গুলো অনুযায়ী লিখতে হবে। হিন্ট কি আছে? মুনলিট নাইট, চন্দ্রালোকিত রাত। 4 ফ্রেন্ডস, 4 জন বন্ধু। বোট অন আ ওয়াইড রিভার, একটি চওড়া নদীতে নৌকা। রিপলিং অফ দ্য ওয়াটার, জলের ঢেউ। ডার্ক ফরেস্ট অন আইদার সাইড, নদীর দুধারের ঘন জঙ্গল। থ্রিল অফ দ্য জার্নি, এবং যাত্রার রোমাঞ্চ। এই হচ্ছে হিন্টস। এবার এই প্রত্যেকটা হিন্ট ব্যবহার করে, এক একটা হিন্ট ব্যবহার করে একটা করে সেন্টেন্স লিখতে হবে। তাহলে প্রথমে এই প্যারাগ্রাফের যেটা নিয়ম, সেটা হচ্ছে প্যারাগ্রাফের একটা টাইটেল দিতে হবে। তো প্রশ্নেই দেওয়া আছে এ বোট জার্নি, তাহলে সেটাকে এই প্যারাগ্রাফে টাইটেল করা হলো এ বোট জার্নি। অবশ্যই টাইটেলের তলায় আন্ডারলাইন করতে হয়। এইবার প্যারাগ্রাফ শুরু হচ্ছে। তাহলে প্রথম পয়েন্ট রয়েছে মুনলিট নাইট, তার মানে ধরে নেওয়া যেতে পারে যে রাতে ওরা নৌকা চালাচ্ছিল, বা যারা নৌকা চালাচ্ছিল সেটা আমরা তো জানি না। 4 ফ্রেন্ডস দেওয়া আছে, সেটা পরের সেন্টেন্সে আসবে। তাহলে মোট কথা রাতটা ছিল চন্দ্রালোকিত রাত। তাহলে কিভাবে লিখতে হবে? ইট ওয়াজ আ মুনলিট নাইট, এটা ছিল একটি চন্দ্রালোকিত রাত। তারপরে আছে কি 4 ফ্রেন্ডস, তার মানে 4 জন বন্ধু ছিল, সেটাকে লিখতে হবে। তাহলে কি লেখা হলো? আই উইথ মাই 3 ফ্রেন্ডস প্ল্যান্ড টু হ্যাভ সাম অ্যাডভেঞ্চার। আমি আমার 3 বন্ধুর সাথে প্ল্যান করলাম যে কিছু অ্যাডভেঞ্চার করব। তাহলে আমি আমার 3 বন্ধু, তাহলে মোট কজন হলো? 4 জন।
আচ্ছা, এরপর হচ্ছে বোট অন আ ওয়াইড রিভার, সেখান থেকে সেন্টেন্স তৈরি হচ্ছে। সো উই ডিসাইডেড টু রো বোট অন আ ওয়াইড রিভার, তো সেই কারণেই অ্যাডভেঞ্চার করব ঠিক করেছি। তো কি অ্যাডভেঞ্চার করব না, আমরা ঠিক করলাম যে একটা ওয়াইড রিভার, চওড়া নদীতে আমরা নৌকা চালাবো। when we were boating, যখন আমরা নৌকা চালাচ্ছিলাম, in the moonlight we saw the rippling of the water around us, চাঁদের আলোয়, বলাই আছে চন্দ্রালোকিত রাত, তাহলে চাঁদের আলোয় আমরা দেখলাম আমাদের চারপাশের জল একেবারে যেন উছলে উঠছে। there was dark forest on either side of the river, নদীর দুধারেই ঘন জঙ্গল ছিল। দিস, আমি আর পয়েন্ট গুলো বলছি না, পয়েন্ট তো বলেই দিয়েছি, এবার পয়েন্টের সাথে মিলিয়ে মিলিয়ে একটা করে সেন্টেন্স হচ্ছে। দেয়ার ওয়াজ ডার্ক ফরেস্ট অন আইদার সাইড অফ দ্য রিভার, তাহলে নদীর দুধারেই ঘন জঙ্গল ছিল। নেক্সট হচ্ছে দিস মেড দ্য হোল অ্যাটমসফিয়ার মোর হন্টেড, আর এই যে নদীর দুধারে ঘন জঙ্গল, এই ঘন অন্ধকার জঙ্গল যেন পরিবেশটাকে আরো গা ছমছমে, আরো ভুতুড়ে করে দিচ্ছিল। I shall never forget this experience and the thrill of the journey, আমি কখনোই এই অভিজ্ঞতা, এই অসাধারণ অভিজ্ঞতা এবং এই জার্নি, যাত্রার যে রোমাঞ্চকর একটা অনুভূতি, সেটা আমি কখনোই ভুলবো না। তাহলে কি কি বললাম, প্যারাগ্রাফের একটা টাইটেল থাকছে, তারপরে যে লাইনটা দিয়ে শুরু হচ্ছে সেটাকে ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স বলা হয়, অর্থাৎ প্যারাগ্রাফ কখনো দুম করে শুরু হয়ে যায় না, একটা ভূমিকা থাকে, এবং যে পয়েন্টগুলো থাকে সেই পয়েন্ট দিয়ে একটা কি দুটো করে সেন্টেন্স লিখতে হবে, এবং একদম শেষে একটা কনক্লুডিং সেন্টেন্স দিতে হবে, যেটা পড়ে বোঝা যাবে যে এই সেন্টেন্সের সাথে প্যারাগ্রাফটা শেষ হলো। নেক্সট, এটাই লাস্ট অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি 10B, এটাতেও আরেকটা রাইটিং রয়েছে। সাপোজ ইউ স্পেন্ট আ নাইট উইথ টাফি ইন দ্য টয় শপ, মনে করো যে তুমি সেই টয় শপে টাফির সাথে একটা রাত কাটিয়েছো। রাইট আ শর্ট প্যারাগ্রাফ ডেসক্রাইবিং ইউর এক্সপিরিয়েন্স, তো তোমার কেমন লাগলো সেটা নিয়েই একটা ছোট প্যারাগ্রাফ লেখো। তাহলে প্যারাগ্রাফের নাম দেওয়া হলো এ নাইট উইথ টাফি। শুরু হচ্ছে এবার। লাস্ট নাইট আই ওয়াজ উইথ টাফি ইন দ্য টয় শপ, গতকাল রাতে আমি টয় শপে টাফির সাথেই ছিলাম। He was very funny but at the same time he was very restless. He was very funny মানে সে খুব মজাদার, but at the same time কিন্তু একই সঙ্গে he was very restless, সে খুব অস্থিরও বটে, খুব অস্থির, সে ছটফটে। I asked him why he was so restless, আমি তাকে জিজ্ঞাসাও করেছিলাম যে সে এত অস্থির বা ছটফটে কেন। He told me that the corner of his shelf was very dull and boring, তো উত্তরে সে আমাকে বলেছিল যে সে তার যে টয় শেলফে যে কর্নারে সে থাকে সেটা ভীষণ ডাল এবং বোরিং, খুব একঘেয়ে। টু গেট রিড অফ দিস বোর্ডম হি ওয়ান্টেড টু ডু সাম অ্যাডভেঞ্চারাস ওয়ার্ক, আর একঘেয়েমি থেকে বেরোবার জন্য, একঘেয়েমি কাটাতে সে কি করতে চাইতো না, কিছু অ্যাডভেঞ্চারাস কাজ করতে চাইতো, রোমাঞ্চকর কাজ করতে চাইতো। বাট দেয়ার ওয়াজ নো রিয়েল অ্যাডভেঞ্চার ইন দ্য টয় শপ, কিন্তু দোকানে কোনো সত্যিকারের অ্যাডভেঞ্চার নেই, ছিল না, সে খুঁজেই পায় না। হি অলসো টোল্ড মি ইন সার্চ অফ অ্যাডভেঞ্চার হি হিমসেলফ ওয়াজ ইন রিয়েল ট্রাবল, সে এও আমাকে বলল যে অ্যাডভেঞ্চার খুঁজতে গিয়ে সে নিজেই একেবারে সাংঘাতিক বিপদে পড়ে গিয়েছিল। ইট ওয়াজ টিমোথি হু সেভড হিম, টিমোথি তাকে বাঁচিয়েছিল। আমরা জানি টিমোথি কে, টয় পাপ্পি এবং টাফির বন্ধু। হি ওয়াজ ভেরি প্লেসড উইথ মি, হি বলতে এখানে টাফির কথা বলা হচ্ছে, তো টাফি আমাকে পেয়ে খুব খুশি হয়েছিল। and I too was very happy after spending the time with টাফি, এবং আমিও টাফির সাথে সময় কাটিয়ে খুব আনন্দ পেয়েছিলাম। তো এই হচ্ছে প্যারাগ্রাফ। আগের অ্যাক্টিভিটিতে যে প্যারাগ্রাফের আমি নিয়মগুলো বলেছি, এই প্যারাগ্রাফেও কিন্তু প্রত্যেকটা নিয়ম কার্যকর আছে, ওইভাবেই লেখা হয়েছে। তো এর সাথেই এই অ্যাক্টিভিটির সাথেই এই চ্যাপ্টারের যাবতীয় যা কিছু টেক্সচুয়াল অ্যাক্টিভিটি ছিল সেটা কমপ্লিট হয়ে গেল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ।